হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভার্টেক্স ফিজিক্স। আজকে আমরা বেসিক্যালি 10th ক্লাসের আলো চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। আমরা লাস্ট ক্লাসে আলোর প্রতিফলন দেখেছিলাম, সেটা অ্যাকচুয়ালি 10th ক্লাসের সিলেবাস ছিল না, বাট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যেহেতু সেই কনসেপ্টটা আলোর প্রতিফলনের যে কনসেপ্ট সেগুলো আমরা আমাদের যে বেসিক্যালি গলীয় দর্পণ আছে বা লেন্স আছে এসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব বলে আমরা সেই ক্লাসে আলোর প্রতিফলনটা একটু রিভাইজ করে নিয়েছিলাম। ওকে, আজকে আমরা মেন সিলেবাসে যাচ্ছি, যেটা হলো গলীয় দর্পণ। তো চলো গলীয় দর্পণ আমরা স্টার্ট করি। এবারে দেখো যে গলীয় দর্পণ শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি। গলীয় দর্পণ অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়, একটা হলো তোমার অবতল আর একটা হলো উত্তল। এবারে দেখো আমরা বাড়িতে কিন্তু এই গলীয় দর্পণের যে এক্সপেরিমেন্ট সেটা আমরা করে নিতে পারি, আমরা সবাই বাড়িতে করতে পারি। বাড়িতে সবার কি আছে, তোমার স্পুন বা চামচ আছে, তাই না? আমরা চামচের দুটো তল দেখি, একটা তল দেখবে তোমার কনভেক্সের মতো হবে, দ্যাট মিনস উত্তল হবে, আর আরেকটা হবে তোমার অবতল। এবারে এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা চামচ দিয়ে সবাই কি করবে, পরীক্ষাটা করে দেখবে যে আমাদের যে কি বলবো, আমাদের যে প্রতিচ্ছবি, ওকে, আমাদের প্রতিচ্ছবি সাইজ কিন্তু ছোট হচ্ছে বড় হচ্ছে, ওকে, এটা এক নাম্বার দেখবে। সাইজের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিচ্ছবি কখনো সোজা দেখছি, কখনো আবার কি দেখছি, আমরা উল্টো দেখছি। ঠিক আছে, বোঝা গেছে? তো এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমরা দেখো এবারে এটা যদি সমতল দর্পণের ক্ষেত্রে দেখি, আমরা যেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম, আমাদের ছবি শুধুমাত্র কি ছিল, আমাদের যে প্রতিচ্ছবি সেটা কি ছিল, সোজা ছিল বা খাড়া ছিল, তাই তো? এখানটায় আমরা কিন্তু দুটোই দেখব, সোজা দেখব, উল্টো দেখব। আমাদের সমতল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে আমাদের যে ছবির সাইজ সেটা সমান ছিল, ওকে, তার জন্য বিবর্ধন কি ছিল, 1 ছিল। এখানে আমরা কি দেখব, সেই যে ছবির সাইজ সেটা কি হতে পারে, ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। ওকে, তো আমরা বাড়িতে সবাই একবার আমাদের স্পুন নিয়ে বা চামচ নিয়ে আমরা এই পরীক্ষাটা কিন্তু করে নেব। ঠিক আছে, তো আমরা মূল সিলেবাসে আসি। আমাদের মূলত যে সিলেবাস আজকে সেটা হলো গলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিররের উপর। দেখো গলীয় দর্পণ কেন বলা হচ্ছে, একটা গোলকের অংশ নিয়ে আমরা এই দর্পণগুলো তৈরি করি বলে ওই আকারটার উপর বেশ করে বলা হচ্ছে গলীয় দর্পণ। ওকে, তো আমরা মনে মনে ধরে নিচ্ছি যে এখানে আমাদের একটা ফাঁপা গোলক আছে, ফাঁপা লাইক ধরো ফুটবলের মতো, ঠিক আছে, ভেতরে বায়ু মাধ্যম আছে, ফাঁপা, নিরেট নয় কিন্তু ফাঁপা। এবারে আমরা যদি এই রকম দুটো তল কল্পনা করি, তাহলে দেখো আমরা একটা পার্ট কি পেয়েছি, এটাকে আমি বললাম, এইটাকে আমি বলছি লেট মি কনসিডার, এটা হলো আমাদের পার্ট 1 আর এটা হলো আমাদের পার্ট 2। ঠিক আছে, এবারে যদি আমি পার্ট 1কে আলাদা করে ড্র করে নিই, আমি পার্ট 1কে এখানটায় ড্র করছি, এখানে অলরেডি দেখানো আছে, তোমরা বুঝতেই পারছো। আমি পার্ট 1 নিলাম, তাহলে কেটে যদি আমরা আলাদা করে নিই তাহলে কেমন পাবো, এইরকম একটা কিছু পাচ্ছি। আর পার্ট 2কে যদি কেটে আলাদা করে নিই আমরা এইরকম একটা কিছু পাচ্ছি, তাই না? আশা করি মোটামুটি বোঝা গেছে। এবারে দেখো, যেমন আমাদের প্লেন মিররের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কি থাকে, প্লেন মিররের ক্ষেত্রে যাতে আলোর প্রতিফলন হয়, আলোর প্রতিফলন যাতে ঠিকঠাক হয় তার জন্য আমরা কি করেছিলাম, একটা সিলভারের প্রলেপ নিয়েছিলাম, তাই না, সিলভার কোটিং যেটাকে বলা হয়। তো আমরা বাড়িতেও আমাদের যে আয়না আছে সেখানে দেখবো যে পেছনে একটা তোমার পেন্ট টাইপের কালার করে দেওয়া আছে, তাই না, পেন্ট টাইপের কালার করে দেওয়া আছে। তো সেটাই বেসিক্যালি আলোকে পাস করতে বাধা দেবে। তো আমরা ইউজুয়ালি কি করি, এই যে আমি 1 নাম্বার লেন্স যদি এটাকে সরি 1 নাম্বার মিরর যদি বলি বা দর্পণ যদি বলি, 1 নাম্বার দর্পণের যদি বাইরের যে সারফেস আছে বা বাইরের যে তল আছে, এই তলটাকে যদি আমরা কি করে দিই, সেই সিলভারের প্রলেপ নিয়ে নিই,
বা একটা প্রলেপ দেওয়া হয় যাতে লাইট পাস না করে। তাহলে আর ভেতরটা কি, ভেতরটা হলো প্রতিফলক, ঠিক আছে। দ্যাট মিনস যেখান থেকে লাইট কি হবে, প্রতিফলিত হয়ে যাবে। জাস্ট আমি বোঝানোর জন্য এখানে যদি লাইট আমি ইনসিডেন্ট করাই তাহলে লাইট হয়তো এইভাবে কি করে যাবে, রিফ্লেক্ট করে যাবে। তো এই এক্সাম্পল থেকে আমাদের কাছে ক্লিয়ার যে ভেতরের যে তল আছে, ভেতরের তল থেকে লাইট কি করছে, লাইট বেসিক্যালি রিফ্লেক্ট করে যাচ্ছে, বোঝা গেছে। আর বাইরের তল থেকে লাইটের আমরা রিফ্লেকশন পাবো না। তো বাইরের তলে অ্যাকচুয়ালি সিলভারের প্রলেপ দেওয়া হয়েছে। তো যখন এইরকম আমরা একটা ঘটনা দেখব কার ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে, তখন এইরকমটাকে আমরা কি বলবো, অবতল। মনে থাকবে অবতল, শর্টে মনে রাখার জন্য অবতল দর্পণ, ঠিক আছে। শর্টে মনে রাখার জন্য যে দর্পণের বাইরের যে তল সেটা যখন কি থাকবে, বেসিক্যালি সিলভারের প্রলেপ দ্বারা আবৃত থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, অবতল, ঠিক আছে। বাইরের সারফেস কাভার্ড, ওকে, বাইরের সারফেসে প্রলেপ নেওয়া হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা এখানটাই ভেতরের সারফেসটাতে কি করি, সিলভারের প্রলেপ নিয়ে নিই, ভেতরের সারফেসে আমরা কি করলাম, সিলভারের প্রলেপ নিয়ে নিলাম, তাহলে বাইরের সারফেসে কি হবে, বাইরের সারফেস থেকে তাহলে বুঝতেই পারছো তোমরা যে লাইট যদি আমরা ইনসিডেন্ট করাই তাহলে লাইট কি করবে, আমি এইভাবে ধরুন ইনসিডেন্ট করালাম, তাহলে লাইট এইভাবে কি করে যাবে, রিফ্লেক্ট ব্যাক করে যাবে। তাহলে এখানে যেমন ভেতরের তলটা কি করছিল, বেসিক্যালি প্রতিফলনের জন্য বেসিক্যালি আমরা ইউজ করলাম, এখানে কি করছি, বাইরের তলটাকে প্রতিফলনের জন্য ব্যবহার করছি। এর মানে কি, এর মানে আমরা মনে রাখবো যে যখন কোনো গোলীয় দর্পণের ভেতরের তলটাতে কি থাকবে, সিলভারের প্রলেপ থাকবে, ভেতরের তলে সিলভারের প্রলেপ থাকবে, আর বাইরের তলটা কি থাকবে, তোমার মসৃণ থাকবে বা প্রতিফলনের জন্য আমরা ব্যবহার করব, তখন সেই দর্পণকে আমরা কি বলি, উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণ। মনে থাকবে এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আমাদের সামনে যখন ছবি দেওয়া হয় তখন আমরা কনফিউজড হয়ে যাই কোনটাকে উত্তল বলবো কোনটাকে অবতল বলবো। দুটো কথা মনে রাখবো, বাইরের দিকে প্রলেপ অবতল, বাইরের দিকে প্রলেপ অবতল, ভেতরের দিকে প্রলেপ বা ভেতরের তলে প্রলেপ সেটা হলো উত্তল। তো দেখো এখানটায় আমি অলরেডি আলোচনা করে দিয়েছি যে আমরা একটা গোলককে কেটে নেব, গোলকের দুটো চাপ নিয়ে নেব, একটা চাপ হলো এটা আর একটা চাপ হলো এটা। বাইরের দিকে যদি আমরা কি করি, বেসিক্যালি প্রলেপ নিয়ে নিই, সিলভারের প্রলেপ নিয়ে নিই, তাহলে ভেতরের তল কি করবে, রিফ্লেকশনের জন্য আমরা ব্যবহার করব, একে বলবো আমরা কি, অবতল। আর যখন আমরা ভেতরের তলে কি নেব, সিলভারের প্রলেপ নিয়ে নেব, এন্ড বাইরের তল রিফ্লেকশনের জন্য বা প্রতিফলনের জন্য ব্যবহার করব, তখন সেটাকে আমরা কি বলি, উত্তল লেন্স বলে থাকি। সেটাই এখানে বলা হয়েছে যে আমরা প্রতিফলক তল যখন গোলকের অংশ, কোন একটা প্রতিফলক তল যখন গোলকের অংশ হয় তখন তাকে গোলীয় দর্পণ বলি। একটা হলো অবতল যেটাকে কনকেভ ইংলিশে বলা হয়, উত্তল কনভেক্স ইংলিশে বলা হয়। ওকে, আশা করি আমাদের আর সমস্যা, বিশেষ করে উত্তল আর অবতল লেন্স চিনতে হয়তো অসুবিধা আর হবে না। এখানেও দেখো এই যে লেন্স আমরা নিয়েছি না, এই লেন্সটা হলো তোমার কি, অবতল। সরি, আমি লেন্স কেন বলছি, আমরা মিরারে আছি, দর্পণ বা মিরার। ওকে, এটা হলো অবতল আর এটা হলো তাহলে উত্তল, এটা হলো উত্তল। কেন বললাম অবতল, অবতল দর্পণ, কারণ বাইরের দিকে কি আছে দেখতে পাচ্ছ, বাইরের দিকে এর প্রলেপ নেওয়া হয়েছে, এখানে ভেতরের তলে কি করা হয়েছে, বেসিক্যালি সিলভারের প্রলেপ নেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে? তার জন্য ভেতরটা হয়ে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা, বাম দিকে যেটা আছে সেটা অবতল, অ্যান্ড ডান দিকে যেটা আছে সেটা হলো উত্তল। চলো আমরা কিছু সংজ্ঞা নিয়ে আজকে আলোচনা করব, অ্যান্ড সংজ্ঞাটা আমাদের বোঝা অ্যান্ড মনে রাখা খুব দরকার, কারণ এইগুলোই আমরা বারবার করে আমাদের সিলেবাসে ব্যবহার করব, সেটা লেন্সের জন্য ব্যবহার করব। লেন্সের ক্ষেত্রেও আমরা অনেকগুলো দেখব যে এদের মিল আছে। ওকে, তো চলো আমরা গোলীয় দর্পণের জ্যামিতিক কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখব। মানে গোলীয় দর্পণের জ্যামিতির উপর বেসিক্যালি সংজ্ঞাগুলো, তার জন্য এটাকে বলা হচ্ছে জ্যামিতিক গুরুত্বপূর্ণ সংজ্ঞা, আর কিছু নয়। ঠিক আছে, তো প্রথম যেটা হলো সেটা হলো মেরু।
মেরু কি? মেরু ইংলিশে বলা হয় পোল। দ্যাট মিনস আমরা যে গোলীয় দর্পণ কাটলাম, ঠিক আছে, আমরা একটা গোলীয় দর্পণ কাটলাম কোথা থেকে? একটা গোলক থেকে। তো ধরে নাও আমি এই পোর্শনটা পেয়েছি বা এই পার্টটা পেয়েছি, তো এই পার্টটাকে যদি আলাদা করে আমরা এখানটায় নিয়ে নিই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি। এই হলো আমাদের গোলীয় দর্পণ। এখানে তোমাকে এইরকম কোনো কিছু ভাবতে হবে না যে এটা আমাদের কি উত্তল না অবতল, দুজনের ক্ষেত্রেই সেম থাকবে। সো আমি এইরকম একটা নিলাম, এটা একটু বাজেই দেখাচ্ছে, আমি আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। এই হলো আমাদের দর্পণ, সেটা উত্তল অবতল এখন আমাদের দরকার নেই আপাতত। তো এই যে দর্পণ আমি নিলাম, এই দর্পণের দেখো ঠিক মাঝামাঝি বিন্দু, ঠিক মাঝামাঝি বিন্দু, দ্যাট মিনস এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকেই বলা হয় পোল, ঠিক আছে। তাহলে জ্যামিতিক আমরা বলতে পারি আমাদের দর্পণের যে জ্যামিতিক কেন্দ্র বা ঠিক মাঝখানটা, এই 1 নম্বর প্রান্ত আর 2 নম্বর প্রান্তের যে ঠিক মাঝের পয়েন্ট, সেই মাঝের পয়েন্টটাই হলো কি মাঝখানের বিন্দু, সেটাই হলো কি আমাদের মেরু বা পোল। বোঝা গেছে? মজার কথা হলো আমরা যে দূরত্বগুলো মাপবো সেগুলো সবসময় আমাদের এই মেরুর রেসপেক্টে বা সাপেক্ষে মাপবো। যেমন ধরো আমরা কি বলি, আমরা যে এক্স ওয়াই জ্যামিতিতে এক্স ওয়াই কোঅর্ডিনেট নিতাম, তো জ্যামিতিতে এটা কি বলতাম, এটা হলো ও বা কেন্দ্র বা অরিজিন আমরা বলতাম। তো ও থেকে সবগুলো মাপা হতো, এক্স এর ভ্যালুও মাপা হতো, ওয়াই এর ভ্যালুও মাপা হতো। তো ঠিক ওর সঙ্গে পি এর একটা মিল আছে, ওকে, ওর সঙ্গে পি এর একটা মিল আছে। এখানে পি থেকে সব দূরত্ব আমরা কি করব, মেজার করব, ঠিক আছে। চলো, বক্রতা কেন্দ্র। এই যে আমরা একটা কি বলবো, উত্তল বা অবতল যাই হোক না কেন, দর্পণ পেয়েছি। এই দর্পণটাকে যদি আমরা কমপ্লিট করি এইভাবে, এর মানে হলো যে গোলক থেকে এই দর্পণের অংশটা আমরা নিয়েছি, সেই গোলককে যদি আমরা মানে পুরো গোলকটাকে কল্পনা করি, তার জন্য ওই গোলকের যে একদম কি বলবো সেন্টার হবে বা মাঝের বিন্দু হবে, সেটাকেই বলা হয় বক্রতা কেন্দ্র, ঠিক আছে, সেটাকেই বলা হয় বক্রতা কেন্দ্র। ওকে, তো মোদ্দা কথা হলো যে আমাদের যে দর্পণ, সেই দর্পণ যে গোলক থেকে তৈরি করা হয়েছে, সেই গোলকের কেন্দ্রকেই বলা হয় বক্রতা কেন্দ্র, ঠিক আছে। ক্লিয়ার হলো? এটাকে আমরা বলি সি, এটাকে আমরা বলি সি। ওকে, তারপর কি আছে, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ আশা করি বুঝতেই পারছো যে আমাদের গোলকের যে ব্যাসার্ধ, যে গোলক থেকে আমরা বেসিক্যালি এই যে দর্পণটা পেয়েছি, সেই দর্পণের যে ব্যাসার্ধ বা দর্পণ না বলে আমরা বলবো সেই গোলকের যে ব্যাসার্ধ, সেই গোলকের ব্যাসার্ধই হলো তোমার বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। এখানে দেখো পি থেকে সি বা সি থেকে পি যাই বলো না কেন, এটাই হলো কি, এটাই হলো বেসিক্যালি ব্যাসার্ধ। বাট এটাকে যদি আমরা জ্যামিতিক ওয়েতে বলতে চাই, আমরা যে গোলকটা কনসিডার করছি সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাই হলো বক্রতা ব্যাসার্ধ। তোমরা এখানে ছবির ক্ষেত্রে এইভাবে বলতে পারো যে সিপি হলো আমাদের বক্রতা ব্যাসার্ধ। আমি ইনশর্টে এখানে তাই লিখে রেখেছি যে পোল থেকে সেন্টারের দূরত্ব, মানে কি পোল থেকে সেন্টার, মেরু থেকে কি বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, সেটাই হলো আমাদের কি বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা এটাকে আবার এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে গোলক থেকে আমাদের দর্পণ তৈরি করা হয়েছে, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাই হলো বক্রতা ব্যাসার্ধ। তারপর দেখো প্রধান অক্ষ, এটা একটা ইম্পর্টেন্ট বেসিক্যালি আমাদের সংজ্ঞা বা টার্ম বলতে পারি আমরা। প্রধান অক্ষ বলতে কি বুঝি? প্রধান অক্ষ বলতে দেখো
এখানে যদি আমরা এই লেন্সটাকে কি বলি, ধরে নাও যে এই হলো আমাদের একটা অবতল লেন্স, বাইরের দিকে আমি নিলাম, ঠিক আছে, অবতল লেন্স। তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি, পোল পেয়ে গেছি। ওকে, এটা ইউজুয়ালি পাতলা হয়, এটা একটু মোটা করে দেখানো হয়েছে, পোল পেয়ে গেছি। আর ধরে নাও আমরা এখানটায় পেয়ে গেছি সি, মানে বক্রতা কেন্দ্র। ওখানে পিতে মেরু আর সিতে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তো যদি আমরা একটা সরলরেখা কল্পনা করি, যে সরলরেখা আমাদের বক্রতা কেন্দ্র আর মেরু দিয়ে পাস করবে বা মেরুকে ছেদ করবে বা মেরু দিয়ে যাবে, সেই সরলরেখাটাকে আমরা কি বলি, বেসিক্যালি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলে থাকি। এখানে যদি আমি বলি, ধরে নাও এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, ঠিক আছে। এই এক্স ওয়াই হয়ে গেল আমাদের কি, তাহলে প্রধান অক্ষ। এক্স ওয়াই হয়ে গেল কি, প্রধান অক্ষ। বোঝা গেছে? তাহলে প্রধান অক্ষ যদি আমরা বেসিক্যালি অঙ্কন করতে চাই, তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে বক্রতা কেন্দ্র কোথায় আছে, মেরু কোথায় আছে। এবারে সরলরেখা দিয়ে এই দুটোকে যখন আমরা যুক্ত করে দেব, সেটাই হয়ে যাবে কি, প্রধান অক্ষ, ঠিক আছে। এখানে তাহলে কি হলো, এক্স ওয়াই হয়ে গেল প্রধান অক্ষ, ঠিক আছে। আশা করি আমাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না, ক্লিয়ার। তাহলে আমরা কি দেখলাম, মেরুর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আমরা সব দৈর্ঘ্য মেরু থেকে মাপবো, সব দৈর্ঘ্য মেরু থেকে মাপবো। এর মানেটা কি, এর মানেটা আমরা পরে অবশ্যই বুঝতে পারবো, ঠিক আছে। চলো তো চলো আমরা আরো কতগুলো বেসিক্যালি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথম সংজ্ঞা হলো প্রধান ছেদ বা প্রিন্সিপাল সেকশন। প্রিন্সিপাল সেকশন হলো, দেখো যে প্রধান অক্ষ যদি আমি এক্স ওয়াই ধরি, ঠিক আছে, এই হলো আমার প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষ মধ্য দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে সেই তল আমাদের দর্পণকে যে বৃত্তচাপে ছেদ করবে, সেই বৃত্তচাপটাই হলো আমাদের এখানটায় কি, প্রিন্সিপাল সেকশন বা প্রধান ছেদ। ধরে নাও এক্স ওয়াই হলো আমার প্রিন্সিপাল সেকশন, ঠিক আছে। এবারে আমি যদি কি করি, কি বলবো, এখানটায় একটা তল কল্পনা করলাম। এই তলটা দেখো আমাদের কি করেছে, প্রধান অক্ষকে ছেদ করেছে বা প্রধান অক্ষ দিয়ে পাস করেছে। আমার বেসিক্যালি ডায়াগ্রামটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে। তো এবারে যদি আমি বলি এটাকে M1, এটা হলো আমাদের মেরু, আর এটাকে M2, তাহলে দেখো তোমরা M1A M1P, অ্যাকচুয়ালি M1P M2, এই হলো আমাদের বৃত্তচাপ। তো এই বৃত্তচাপটাই হলো বেসিক্যালি প্রিন্সিপাল সেকশন বা প্রধান ছেদ, মনে থাকবে, প্রধান ছেদ। নেক্সট দেখো রৈখিক উন্মেষ বলতে অ্যাপারচার, মানে কি বলবো, আলোর যে কার্যকারী ক্ষেত্র, আলো যে ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে প্রতিফলিত হয়ে আবার ব্যাক করবে, সেটাই হলো বেসিক্যালি আলোর কার্যকরী ক্ষেত্র, ঠিক আছে। তো আমরা ফিজিক্যালি এইভাবে উন্মেষ বা অ্যাপারচারকে সংজ্ঞায়িত করতে পারি। কিন্তু দেখো তোমাদের বইয়ে হয়তো দেখবে যে উন্মেষ বা অ্যাপারচার আর তার সঙ্গে রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ আছে। তো এই উন্মেষ আর রৈখিক উন্মেষ আমাদের সিলেবাসে একই। তো যেটা রৈখিক উন্মেষ সেটাই হলো উন্মেষ। তো আমরা বেসিক্যালি এখানে রৈখিক উন্মেষ নিয়েই কথা বলবো, ঠিক আছে। তো রৈখিক উন্মেষ কি, দেখো আমরা এই ছবিতে তোমরা লক্ষ্য করো যে আমরা যে প্রধান ছেদ পেয়েছি না, এই প্রধান ছেদের দুটো প্রান্তকে যদি একটা সরলরেখা দ্বারা যুক্ত করে দিই, প্রধান ছেদের দুটো প্রান্ত, দ্যাট মিনস M1 M2 কে একটা সরলরেখা দ্বারা আমরা কি করেছি, জাস্ট যুক্ত করে দিয়েছি। তাহলে আমরা যে সরলরেখা পেলাম সেই সরলরেখাটা কি, সেই সরলরেখাটা হলো M1 M2। এই M1 M2টাই হলো অ্যাকচুয়ালি আমাদের রৈখিক উন্মেষ বা লিনিয়ার অ্যাপারচার, ঠিক আছে, বা লিনিয়ার অ্যাপারচার, ক্লিয়ার। তাহলে এই যে সরলরেখা পেলাম আমরা, এই সরলরেখাটাই হলো আমাদের লিনিয়ার অ্যাপারচার। এবারে চলো
উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার বলতে আমরা কি বুঝি? আমি এই ডায়াগ্রামটাকে ইরেজ করছি। এবারে দেখো, আমরা যে প্রধান ছেদ পেয়েছিলাম, সেই প্রধান ছেদের একটা প্রান্ত একটু আগে বলছিলাম M1, আর একটা প্রান্ত হলো M2। আর দেখো, এই পয়েন্টটাকে আমরা কি বলি? মেরু বলি। আর এখানে কোথাও না কোথাও একটা বক্রতা কেন্দ্র পাবো। ঠিক আছে, বক্রতা কেন্দ্র পাবো। এবারে প্রধান ছেদের দুটো প্রান্ত M1 এই বক্রতা কেন্দ্রের সঙ্গে আর M2 এই বক্রতা কেন্দ্রের সঙ্গে যদি আমরা সরলরেখা দ্বারা যুক্ত করে দিই, তাহলে আমরা এখানে যে কোণটা পাবো, এই কোণটা যে পাচ্ছি, এটাকে ধরে নাও আমি থিটা কোণ নিলাম, এই কোণটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ। ঠিক আছে, তাহলে দেখো, কোণ আমি লিখতে পারি এখানটায় M1 CM2, দিস ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? থিটা পেয়ে যাচ্ছি। এই কোণ M1 CM2 হলো আমাদের অ্যাকচুয়ালি কৌণিক উন্মেষ। ওকে, আমাদের কি? কৌণিক উন্মেষ। বোঝা গেছে আশা করি। ওকে, বা অ্যাঙ্গুলার অ্যাপারচার। একটু আমরা ইংলিশটাও মনে রাখার চেষ্টা করব। তো তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচার কি পেলাম? অ্যাঙ্গুলার অ্যাপারচার হলো আমরা যে প্রধান ছেদের দুটো প্রান্ত পেয়েছিলাম M1 M2, এই M1 M2 সি বিন্দুর সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণটাই হলো অ্যাঙ্গুলার অ্যাপারচার। ঠিক আছে, এবারে এখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখা দরকার। সেটা হলো, দেখো, যে আমরা যে উন্মেষ নেব আমাদের গোলীয় দর্পণের ক্ষেত্রে, সেই উন্মেষ তোমার সবসময় এই কি বলবো 10 ডিগ্রির কাছাকাছি হবে। আমরা কখনোই অবতল দর্পণ বা উত্তল দর্পণ, যে কোনো দর্পণই কনসিডার করি না কেন, তাদের উন্মেষ কখনোই 10 ডিগ্রি থেকে অনেক বেশি 20, 30, 25 এইরকম আমরা কখনোই কনসিডার করতে পারবো না। মনে থাকবে তো। আমাদের যে উন্মেষের আমি একটু আগে কনসেপ্ট দিয়েছিলাম, যে এই যে কোণটা হবে না, এই কোণটা মোটামুটি তোমার কি হবে? ওই 10 ডিগ্রির আশেপাশেই হবে। তো যদি আমরা 10 ডিগ্রির আশেপাশে কনসিডার করি, তাহলে সেটাকে ইউজুয়ালি বলা হয় দর্পণের ক্ষুদ্র উন্মেষ। ওকে, ক্ষুদ্র উন্মেষ বলেই কি করা হয়, মানে কনসিডার করা হয় বা উল্লেখ করা হয় বা ধরা হয়। ঠিক আছে, কিন্তু আমরা যখন কোনো অবতল বা উত্তল দর্পণ নিয়ে কাজ করব, তখন উন্মেষ কিন্তু ওই 10 ডিগ্রির আশেপাশেই হবে। ঠিক আছে, এর বাইরে হবে না, এর বাইরে আমরা কখনো কনসিডার করি না। সো সর্বদাই কি হবে? সেটা ছোটই হবে, 10 ডিগ্রির আশপাশে হবে। নেক্সট আমরা দেখি আরো কতগুলো আমরা ডেফিনেশন এখানটায় দেখছি। ফোকাস। দেখো, ফোকাস অ্যাকচুয়ালি কি? ফোকাস হলো প্রধান অক্ষের উপর একটা পয়েন্ট আমরা পাবো, যে পয়েন্টটাকে আমরা ফোকাস বলে থাকি। তো আমি ধরে নাও, জাস্ট প্রথমে আমি লিখে দিচ্ছি, এটা হলো আমার ফোকাস, আর এই পয়েন্টটা হলো আমাদের পোল। তো ফোকাস অ্যাকচুয়ালি কি? আমি তো বলে দিলাম যে এফ হলো ফোকাস, বাট এইভাবে অ্যাকচুয়ালি কি বলবো, ঠিক বলা উচিত নয়। তো আমি এখানে বললাম, অসুবিধারও কোনো কারণ নেই। এবারে আমরা কারণটা দেখব। বলছে যে প্যারালাল বা সমান্তরাল। কার সমান্তরাল? প্রধান অক্ষ যদি আমি বলি XY, এই XY এর সমান্তরাল যখন আলো কোনো দর্পণের উপর পড়বে, আমরা প্রথমে অবতল দর্পণ কনসিডার করছি বা অবতল দর্পণ ধরছি। এখানে অবতল দর্পণই দেখানো হয়েছে। তো এটা প্রতিফলিত হওয়ার পর দেখো, প্রধান অক্ষের একটা বিন্দু দিয়ে যাচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার, আবার প্রতিফলিত হওয়ার পর তোমরা লক্ষ্য করবে যে বিন্দু দিয়ে 1 নাম্বার রশ্মির প্রতিফলিত রশ্মি গেছে, ঠিক প্রধান অক্ষের উপর সেম বিন্দু দিয়ে 2 নাম্বার রশ্মির প্রতিফলিত রশ্মি গেছে। তো
রশ্মি প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা কি বলি? সেই বিন্দুকে আমরা বলে থাকি কি? ফোকাস। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা হলো ফোকাস। মোটামুটি আমি যেখানে ধরেছিলাম ওই পয়েন্টটাতে আমরা তাহলে এখন কি দেখতে পাচ্ছি? আমাদের ফোকাস দেখতে পাচ্ছি। তাহলে ইন কেস অফ কনকেভ বা অবতল দর্পণ, ফোকাস বলতে সেটাকেই বোঝায় যেখানে প্রতিফলিত রশ্মি বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে প্রতিফলিত রশ্মিগুলো কি করছে? একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, সেই বিন্দুকে আমরা কি বলি? ফোকাস বলি। কার ক্ষেত্রে? কনকেভ মিররের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। উত্তল দর্পণ ধরে নাও আমি এইরকম নিলাম, আমরা যেটুকু বেসিক্যালি জানি সেইভাবে যদি কনসিডার করি, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিই। দেখো আমি সমান্তরাল আপাতিত রশ্মি নিলাম। এর নর্মাল কি হবে? বা লম্ব এইরকম একটা হবে। তো এই রশ্মি তাহলে কি হবে? এইভাবে বা এই দিকে মোটামুটি প্রতিফলিত হয়ে যাবে, তাই না? এই দিকে প্রতিফলিত হয়ে যাবে। হলো অনুরূপভাবে আমি নিচের দিকে আরেকটা রশ্মি নিলাম, এখানেও তুমি নর্মাল ড্র করো, এটাও এইভাবে প্রতিফলিত হয়ে যাবে। তাহলে দেখো ছবি 1 নাম্বার রশ্মি আর 2 নাম্বার রশ্মির যে প্রতিফলিত রশ্মি, তারা কিন্তু দর্পণের কাছাকাছিতে, যেমনটা আমাদের প্রথম কেসে হয়েছিল, দর্পণের কাছাকাছিতে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর তাদের আমরা মিলিত হতে দেখছিলাম, এখানে কিন্তু সেই রকম কোনো জায়গা নেই। এই রশ্মি চলে যাচ্ছে এই দিকে, এই রশ্মি চলে যাচ্ছে এই দিকে। তাহলে এমতো অবস্থায় আমরা কি করব? এমতো অবস্থায় আমরা কি করে থাকি? যে প্রতিফলিত রশ্মিগুলো আছে তাদেরকে আমরা এইভাবে ডটেড লাইন দিয়ে পেছনের দিকে ড্র করে নেব। এন্ড ড্র করে নেওয়ার পর দেখো একইভাবে প্রধান অক্ষের উপর একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টটাকে এক্ষেত্রে কি বলা হচ্ছে? ফোকাস বলা হচ্ছে। কার জন্য? উত্তল লেন্সের জন্য। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি বলবো? উত্তল লেন্সের ক্ষেত্রে বলবো যে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস হলো এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে আলো কি করছে? অপসারিত হচ্ছে বলে মনে হবে আমাদের। আলো কি হবে? আলো অপসৃত হচ্ছে বলে আমাদের মনে হবে। তো যে বিন্দু থেকে মনে হবে আলো অপসৃত হচ্ছে, সেই বিন্দুটাকে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে কি বলে থাকি? ফোকাস বলে থাকি। ফোকাস নিয়ে আমরা ইন ডিটেলে আলোচনা করব, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস। আজকে ইন শর্ট তাহলে আমরা মনে রাখবো, অবতলের ক্ষেত্রে যেখানে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে আলো মিলিত হবে, ঠিক আছে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আলো অপসৃত হচ্ছে বলে আমাদের মনে হবে, সেটাকে আমরা কি বলি? বেসিক্যালি উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস বলে থাকি। ঠিক আছে, এবারে দেখো ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কি? ফোকাস দৈর্ঘ্য হলো যে আমি প্রথম ক্লাসেই হয়তো এটা নিয়ে আলোচনা করেছি, যে আমরা সবসময় আমাদের যে দৈর্ঘ্যগুলো মাপবো, সেগুলো সবসময় কোথা থেকে হবে? সেগুলো সবসময় তোমার পোল থেকে আমরা কি করব, বা মেরু থেকে আমরা কি করব? বেসিক্যালি পরিমাপ করব। তাহলে দেখো এই এফ থেকে পি এর দূরত্ব এখানে কত? এটাকে স্মল এফ দিয়ে আমরা ডিনোট করব। আবার এখানেও দেখো যে এফ থেকে পি এর দূরত্ব হলো এইটুকু, এটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি। তাহলে মোদ্দা কথা হলো যে এই এফ ইকুয়ালস টু হলো পিএফ। এই পিএফ কে আমরা বলে থাকি কি? ফোকাস দূরত্ব। এই পিএফ কে আমরা বলে থাকি ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব হলো এফ ইকুয়ালস টু পি এফ, এটা ক্যাপিটাল এফ, হ্যাঁ, পিএফ
ফোকাস দূরত্ব হলো ক্যাপিটাল এফ, আর পি দিয়ে আমরা ডিনোট করলাম পিএফ। ক্লিয়ার হয়ে গেছে। এবারে আরেকটা কথা বলে রাখি, আমরা এর আগে বক্রতা ব্যাসার্ধ দেখেছিলাম, ঠিক আছে? তো বক্রতা ব্যাসার্ধের সঙ্গে এই ফোকাস দূরত্বের একটা সুন্দর রিলেশন আছে বা সম্বন্ধ আছে, যেটা আমরা প্রমাণ করে দেখব নেক্সট ক্লাসে হয়তো। তো চলো সেটা আমি এখানে বলে রাখি যে এফ ফোকাস দূরত্ব ইকুয়ালস টু বক্রতা কেন্দ্র ডিভাইডেড বাই 2/2। দ্যাট মিনস কি এফ ইকুয়ালস টু r/2, f equals to r/2। আরেকটা ইম্পর্টেন্ট এখানটায় কথা বলে রাখি, উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে, ঠিক আছে? উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে, উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে মানে হলো যেসব রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে খুব ক্ষুদ্র কোণ বা ক্ষুদ্র কোণে দর্পণের উপর আপাতিত হবে, বস্তু থেকে আলো যাচ্ছে এভাবে, তো দেখো এই যে রেগুলো আমরা নিয়েছি না, 1 নাম্বার 2 নাম্বার, এই 1 নাম্বার আর 2 নাম্বার রেকে আমরা কি বলতে পারবো? বেসিক্যালি প্যারাক্সিয়াল রে বলতে পারবো। কারণ দেখো 1 নাম্বার আর 2 নাম্বার রে, 1 নাম্বার আর 2 নাম্বার রে কি করছে? বেসিক্যালি প্রিন্সিপাল অ্যাক্সিসের খুব কাছাকাছি আছে, আর প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে একদম ক্ষুদ্র কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? ক্ষুদ্র কোণ উৎপন্ন করেছে। অ্যাট দ্য সেম টাইম যদি আমি এখানটায় 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটো রের কথা বলি, তাহলে এদের কিন্তু আমরা আর প্যারাক্সিয়াল রে বলতে পারবো না। কারণ এই অ্যাঙ্গেলটা দেখো, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, সেটাকে যদি আমরা ফাই বলি, তাহলে এই ফাই অ্যাঙ্গেলটা খুব বড়, ফাই বা থিটা হটে বা আমরা যাই বলো না কেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এইগুলোকে বলা হয় মার্জিনাল রে, ঠিক আছে? তোমাদের মার্জিনাল রেটা অতটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট বলে রাখলাম। তো যদি কোনো রে বা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে খুব ক্ষুদ্র কোণ, ধরে নাও 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 11, 12 এইরকম কোনো কোণ উৎপন্ন করে, তখন সেই কোণগুলোকে আমরা কি বলি? উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে বলি। এই প্যারাক্সিয়াল রে দিয়েই আমরা বেসিক্যালি আমাদের যে 10th ক্লাসে লাইটের চ্যাপ্টার, সেই লাইটের চ্যাপ্টার আমরা বেসিক্যালি কভার করব। মার্জিনাল রে এখানটায় ইউজুয়ালি ইউজ করা হয় না। মার্জিনাল রে মানে কি? যে রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে অনেক বড় কোণ, ধরে নাও যে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি এইরকম কোণ উৎপন্ন করবে, সেগুলোকে আমরা ইউজুয়ালি কি বলি? মার্জিনাল রে বলে থাকি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই উপাক্ষীয় রে বা প্যারাক্সিয়াল রে, এই জায়গাটা অবশ্যই আমরা মনে রাখবো, ঠিক আছে? That's all for today. See you in the next class.